স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। রাজধানীর উত্তরায় আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে মৃত বেড়ে 6 জন, পুড়ে অঙ্গার 2টি পরিবার। জামায়াত সঙ্গ ছাড়ল ইসলামী আন্দোলন, এককভাবে ভোট করার ঘোষণা, 268 আসনে প্রার্থী। এবারে বিস্তারিত। রাজধানীর উত্তরায় 6 তলা একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে 6 জনে দাঁড়িয়েছে। শুক্রবার সকাল 7:50 দিকে আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। নিহতরা 2টি পরিবারের সদস্য। তাদের মধ্যে রয়েছে কাজী ফজলে রাব্বি রিজভী, তার স্ত্রী আফরোজা আক্তার সুবর্ণা এবং তাদের ছেলে কাজী ফাইয়াজ রিশান। অন্য পরিবারের সদস্যরা হলেন হারিস উদ্দিন, তার ছেলে রাহাব এবং হারিসের ভাতিজি রোদেলা আক্তার। ফায়ার সার্ভিস জানায় উত্তরার 11 নম্বর সেক্টরের 18 নম্বর সড়কের বাড়িটিতে আগুন লাগার ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস পৌঁছে সকাল 10টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। 7:40 হতে পারে ওই সময়। এরপরে আমরা দৌড়াইয়ে আসলাম নিচে। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করছি পানি দেওয়ার জন্য, কিন্তু আমাদের পানিতে তো আর আগুন নিবানোর মতো সক্ষমতা ছিল না, কিন্তু ফায়ার সার্ভিস অনেক আর্লি আসছে। আগুনটা মেবি নিচতলা থেকে সূত্রপাত হয়েছে। তো ওই সময় দেখলাম যে কিছু লোকাল ভাবে অনেকেই অটো বা বিভিন্নভাবে ওনাদেরকে উদ্ধার করে হসপিটালে নিয়ে গেছে। আমরা দেখলাম যে ওনাদের কোনো বার্ন হয় নাই, ধোঁয়ায় মারা গেছে মূলত আর কি। উপস্থিত বুথে যা চেঞ্জ ছিল ওই অনুযায়ী কাজ করছি, বাকিটা আল্লাহ আমাদেরকে রহমত করছে, আমরা বের হয়ে আসছি। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের একটি বাণিজ্য প্রতিনিধি দল। যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেন দেশটির বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার। বিএনপির চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলি জানান, সকাল 9টায় রাজধানীর গুলশানের নিজ বাসা থেকে এই বৈঠকে অংশ নেন তারেক রহমান। আধা ঘন্টারও বেশি সময় ধরে তারা আলোচনা করেন। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্য, পারস্পরিক শুল্ক হার এবং ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে আর উপস্থিত ছিলেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক পরিচালক এমিলি অ্যাশবি এবং বিএনপির যুগ্ম মহাসচিব ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য হুমায়ুন কবির। খুনিদের জায়গা জেলখানায় সমঝোতার কোনো আলোচনা হচ্ছে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি কথা বলেন। এছাড়া গণভোটে মানুষ হাঁ ভোট দিয়ে স্বৈরাচারকে রেড কার্ড দেখাবে বলেও মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগের তরফ থেকে কোনো ধরনের কোনো সরি বলতে শুনেছেন, রিগ্রেট করতে শুনেছেন, অনুতপ্ত হতে দেখেছেন? কোনো ধরনের ওদের অনুতপ্তের কোনো লক্ষণ আমরা দেখি নাই। তো তাদেরকে কে এই বাংলাদেশের সোসাইটিতে জায়গা দিবে? হ্যাঁ, খুনিদেরকে কেউ জায়গা দেয়? খুনিদের জায়গা তো ইয়েতে, জেলখানায়। অবশেষে ভাঙল 11 দলীয় জোট। জামায়াত ইসলামীর সঙ্গ ছাড়ল ইসলামী আন্দোলন বাংলাদেশ। বিকেলে সংবাদ সম্মেলন করে আসন্ন সংসদ নির্বাচনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছে দলটি। জোটে না গিয়ে এককভাবে 268 আসনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। রাজধানীর পুরানা পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান জানান, দলের কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করবে না। 300 আসনের মধ্যে বাকি 32টি আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নীতি আদর্শের সঙ্গে মিল রয়েছে এমন প্রার্থীদের সমর্থন দেওয়া হবে বলে জানানো হয়। এর আগে বৃহস্পতিবার ইসলামী আন্দোলন ছাড়া বাকি 10 দলের আসন ভাগাভাগি করে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটের শরিকরা। আমরা নীতি আদর্শের রাজনীতি করি, আর এখানে আমরা দেখছি যে নীতি আদর্শের প্রশ্নে, রাজনৈতিক প্রশ্নে, ইনসাফের প্রশ্নে আমরা বৈরিতার শিকার হয়েছি। সেজন্য আমরা আজকে আপনাদের সামনে ঘোষণা দিতে বাধ্য হচ্ছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে 270টি আসনে মনোনয়নপত্র সাবমিট করেছে, এর মধ্যে আপিলে 2 জন বাতিল হয়েছে।
বাকি 268 জন সংসদ সদস্য প্রার্থী এখনো পর্যন্ত মাঠে কাজ করছেন। আমরা তাদেরকে নির্দেশনা দিয়ে দিয়েছি, তারা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন, একজনও তারা মনোনয়নপত্র প্রত্যাহার করবেন না। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জ 3 আসনে ভোটের মাঠে নেমেছেন হেভিওয়েট প্রার্থীরা। দীর্ঘদিন আওয়ামী লীগের দখলে থাকা এই আসনটি এবার নিজেদের করে নিতে মরিয়া নির্বাচনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলো। ভোটারদের মন জয় দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। হবিগঞ্জ সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ এই 3 উপজেলা নিয়ে গঠিত আসনটি একসময় জাতীয় পার্টির ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। 2008 সালের পর থেকেই এই আসনটি দখলে নেয় আওয়ামী লীগ। তবে সরকার পতনের পর ভোটের মেরুকরণও পাল্টেছে। নতুন ও তরুণ ভোটারদের মতে যানজট, নদী দখল, জলাবদ্ধতা ও বেকারত্ব সহ স্থানীয় সমস্যাগুলোর সমাধানই এখন সবচেয়ে জরুরি। একবারে অনেক কষ্ট করে মানুষ গাড়ি ঘোড়া চালায় এবং এই রাস্তার কারণে অনেক কষ্ট পায় মানুষে। যে চাঁদাবাজ, দুর্নীতিবাজ, এইগুলা মুক্ত হবিগঞ্জ আমরা একটা এমপি চাই। আমাদের যাতে জনগণের উন্নয়ন হয়, আমাদের যাতে ভালো হয়, যুক্ত শহর হয়, আমরা চাই, এটা চাই আপনারা সমাজের উন্নয়ন করতে পারেন, তরুণদের পাশে থাকতে পারেন, তরুণদের সহযোগিতা করতে পারেন, তরুণদেরকে নিয়ে দেশ করতে পারেন, সমাজ গঠন করতে পারেন, এরকম একজন প্রার্থী চাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপির মনোনীত প্রার্থী জি.কে. গৌস, জামায়াতের কাজী মহসিন আহমেদ, গণ অধিকার পরিষদের চৌধুরী আশরাফুল বারী নোমান সহ ইসলামী আন্দোলন ও অন্যান্য দলের প্রার্থীরা ভোটারদের কাছে তুলে ধরছে নিজ নিজ উন্নয়ন পরিকল্পনা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রার্থী হিসাবে এই হবিগঞ্জ সদর আসনে পার্লামেন্ট ইলেকশন করেছি। এবার যদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পারেন, আমাকে বেছে নেবেন, এটা আমি প্রত্যাশা করি। আমাদের ভুলগুলা, প্রবীণদের ভুলগুলা সংশোধন করে তরুণরা যাতে আগামীর দিকে এগিয়ে যায় এবং তরুণ নেতৃত্ব ধরেই আগাতে হবে। এইটি তরুণদের প্রতি আমার স্বনির্বদ্ধ উপদেশ, অনুরোধ, যাই বলেন না কেন, যে তরুণরাই পারে একটা কিছু করতে। দুর্নীতিমুক্ত দেশ করার চেষ্টা করব। আমরা নিজেরা চাঁদাবাজি করব না, কোন চাঁদাবাজকে আমরা প্রশ্রয় দেব। তো মানুষ আমাদেরকে যেভাবে আশ্বাস দিচ্ছে, যেভাবে কথা বলতেছে, যদি নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ডটা নিশ্চিত হয়, তাহলে জয়ের ব্যাপারে আমরা আশাবাদী ইনশাআল্লাহ। স্থানীয় ভোটারদের প্রত্যাশা, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে যিনি জয়ী হবেন, তিনি যেন প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে অবহেলিত মানুষের জীবন জীবিকার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখেন। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। সরকারের সার্বিক দায়িত্ব হচ্ছে ভোটের পক্ষে জনগণকে উৎসাহিত করা, কোনো নির্দিষ্ট ভোট বা মতের পক্ষে অবস্থান নেওয়া নয়, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রামে উপমহাদেশের প্রখ্যাত সুফি মাইজ ভান্ডারিয়ার প্রবর্তক গাউসুল আজম সৈয়দ আহমদ উল্লাহ মাইজ ভান্ডারির ঐতিহাসিক 200তম জন্মবার্ষিকী ও 120তম উরস শরীফ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিএনপির এ নেতা আরও বলেন, একটি গণতান্ত্রিক সমাজে জনগণের মত ও অধিকারকে সম্মান জানানোই রাষ্ট্রের মূল দায়িত্ব। রাষ্ট্রীয় উদ্যোগগুলো যেন কোনো নির্দিষ্ট মত চাপিয়ে না দেয় সেদিকে সবার সচেতন থাকা প্রয়োজন। রাজধানীর বাজারে সবজির দাম কিছুটা বেড়েছে। এবার শীত ও কুয়াশার অজুহাত দিচ্ছেন বিক্রেতারা। এছাড়া চাল, চিনি ও আলুর দামও ঊর্ধ্বমুখী। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাজার তদারকির দাবি ক্রেতাদের। রাজধানীর কারণ বাজারের চিত্র স্বাভাবিক রয়েছে সব ধরনের সবজির সরবরাহ, তা সত্ত্বেও দাম বেশি নেওয়া হচ্ছে। শুক্রবার বাজার ঘুরে দেখা যায় আলু, বেগুন, লাউ, শিম, ফুলকপি সহ সবজির সরবরাহ পর্যাপ্ত, কিন্তু দাম চড়া। এতে ক্ষোভের যেন শেষ নেই ক্রেতাদের, আর বিক্রেতাদের অজুহাত বাড়তি দামে কেনার। ফুলকপি, পাতাকপি, এই আপনার বেগুন, যেই দাম, বেগুন কেজি 60 টাকা, তাই মানুষ কিভাবে কিনবে? তরকারি তো আবার তো শীতের দিকে হয়, উৎপন্ন হয় বেশি, সেই তুলনায় অন্যান্য শীতের তুলনায় এবার একটু মনে হচ্ছে বেশি আর কি। দাম একটু বাড়তি, 40 টাকা 30 টাকা কেজি, এবং গাজর দাম 40 টাকা কেজি, সিম হইলো 40-50 টাকা কেজি, তারপর বেগুন হলো 60 টাকা কেজি,
এই শশার দাম বাড়ছে। দাম বেড়েছে প্রায় সব ধরনের চালের। আমদানি না হওয়ায় দাম বৃদ্ধির কথা জানান বিক্রেতারা। চিনি সহ বেশ কিছু নিত্যপণ্যের দামও বেড়েছে। যদি এলসি চালু করে দেয়, এলসি থাকে, তাহলে দাম বাড়বে না, বরঞ্চ কমবে। এটা একটা বড় সিন্ডিকেট, এটা আসলে ভাঙার মতন আমি এখন পর্যন্ত দীর্ঘদিন ব্যবসার সাথে জড়িত দেখিনি যে এটা ভাঙবে। এই ধরনের লোক আমরা আজ পর্যন্ত দেখিনি। দাম আসলে একটা দুইটার কমলে 3-4টা দাম বেড়া দেয়। যে মসুরটা ছোটটা ছিল 160, এখন 70-75 টাকা। তারপরে আপনার তেল তো আবার 8 টাকা বাড়ানি পড়ান সর্বত্র ঠিক 195 টাকা লিটার। আদা রসুন আগের দামে বিক্রি হচ্ছে, কিছুটা কমেছে পেঁয়াজের দাম। দাম মানে আগের মতো আছে, শুধু পেঁয়াজের দাম তাও কমছে। পেঁয়াজ গত সপ্তাহে আসলো 60 টাকা, এই সপ্তাহে আছে 45-50 টাকা। মাছের সরবরাহ ভালো থাকলেও দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে মাছের দাম কিন্তু সব মাছের দাম 100 টাকা এরকম। দেশি কই মাছ ছিল আগে 2200 টাকা কেজি, আজকে 1500 টাকা কেজি। আগে আসলে মনে করছে শৈল মাছ 1200 টাকা কেজি, এখন বর্তমানে 800-900 টাকা কেজি। সব মাছের তুলনামূলক দাম বেশি। যা আছে মোটামুটি পাঙ্গাস মাছ বলেন, আপনার কই মাছ বলেন, রুই মাছ বলেন, যেগুলো গত বাজারে কম ছিল এর থেকে অনেক বেশি দাম মনে হচ্ছে। খাসির মাংস আগের মতোই 1200 আর গরুর মাংস বিক্রি হচ্ছে 750 টাকায়। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। জমে উঠতে শুরু করেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। শুক্রবার ছুটির দিনে ভিড় কিছুটা বেশি। বরাবরের মতো ক্রোকারিজ সামগ্রী, পোশাক ও গৃহসজ্জার জিনিসের প্রতি বেশি আগ্রহ দেখা গেছে। শুক্রবার সকাল থেকে বাণিজ্য মেলায় ক্রেতা ও দর্শনার্থীদের ভিড়। অনেকেই এসেছেন পরিবার পরিজন নিয়ে। সবাই ব্যস্ত পছন্দের জিনিস খুঁজতে। খেলনা কিনতে আসছি, অনেকগুলো খেলনা কিনেছি, ট্রাক, পিস্তল, হুন্ডার। প্রত্যেক বছর যেরকম ক্রাউডই থাকে, এবছর তেমন কোনো ক্রাউডই নেই। আমার ফ্রেন্ডদের নিয়ে আসা হয়েছে, এবার মোটামুটি ভালোই লাগছে। গৃহস্থলের কাজে দৈনন্দিন প্রয়োজন পড়ে এমন সব পণ্যের দিকে নজর বেশি ক্রেতার। এর মধ্যে ইলেকট্রিক চুলা বা রান্নার পণ্য বেশি খুঁজছেন তারা। আমাদের বাসায় একদমই গ্যাস থাকে না, আর রান্নাবান্না খুবই অসুবিধা হচ্ছে। সকালবেলা উঠে অফিসে যেতেও অনেক অসুবিধা হয়, খাওয়া দাওয়া বন্ধ, অনেকটা ওরকম অবস্থা। তো এখন বাধ্য হয়ে এটা কিনতে হচ্ছে আর কি। বিদ্যুৎ বিলটা বাড়বে, হ্যাঁ বিদ্যুৎ বিলটা আমি মাথায় রাখছি যে কিছুটা বিদ্যুৎ বিল আমার এখানে বাড়বে, কিন্তু টেম্পোরারি আর কি অল্টারনেট একটা সলিউশনের জন্য আর কি এটা চিন্তা করতেছি। বিদেশি স্টলগুলোর মধ্যে কাশ্মীরি শাল, পোশাক, তার্কিশ কার্পেট, পাকিস্তানি 3 পিস ও থাইল্যান্ডের বিভিন্ন পণ্য খুঁজছেন ক্রেতারা। ছাড় দিচ্ছি মোটামুটি, এখন আপনার সলে ছাড় দিচ্ছি আর কি। প্রথমে 1500 করে বেচতাম, তারপরে 1200, এখন 1000 টাকা আস্তে আস্তে সেল করে দিচ্ছি আর কি। এগুলো তো আর বাসায় নিয়ে যাবো না, সেল করতে হবে, রেন্ট দিতে হবে মাসে। আসবাবপত্রেও আগ্রহ দেখা গেছে অনেকের। নতুন ডিজাইনের আসবাবপত্র নিয়ে এসেছে বিভিন্ন প্রতিষ্ঠান। মেলা থেকে ফার্নিচার আমরা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে একটা, যে এখানে কম্পেয়ার করা যাচ্ছে, অনেকগুলো শোরুম পাশাপাশি থাকে, আর মেলাতে তারা একটা এক্সট্রা অ্যাডভান্টেজ দেয়। ফার্নিচার এমন একটা জিনিস যেটা কারো নিড না হলে কিনতে চায় না বা আসে না, তো ওই আগ্রহ থেকে কাস্টমার অনেক আসে। কিন্তু এবারের মেলাতে যেটা হয়েছে, কাস্টমার ভিজিটর অনেক বেশি, কিন্তু ক্রেতা, যে প্রকৃত ক্রেতা বা বায়ার বলতে পারি, এগুলো কম আর কি। বর্ণিল আলোয় ঘর সাজাতে ঝাড়বাতির প্রতিও আকৃষ্ট হতে দেখা গেছে ক্রেতাদের। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। মাশরুম চাষে সফল হয়েছেন পটুয়াখালীর মিলন নামের এক যুবক। মাশরুম দিয়ে বিভিন্ন খাদ্যপণ্য তৈরি করছেন তিনি, যা স্থানীয় বাজার এবং অনলাইনে বিক্রি করে ভালো আয় করছেন মিলন। তার সাফল্য দেখে এলাকার অনেকেই আগ্রহী মাশরুম চাষে। পটুয়াখালী সদর উপজেলায় গড়ে তোলা হয়েছে বিশাল এই মাশরুম উৎপাদন কেন্দ্র। শুরুতে গরুরবাঁধ এলাকায় মিলন মাশরুম পল্লী গড়ে তোলেন আতিউর রহমান মিলন। 2020 সালে এনজিওর চাকরি ছেড়ে মাশরুম চাষ শুরু করেন তিনি। তার উদ্যোগ এখন স্থানীয়দের জন্য অনুপ্রেরণা। প্রথমে তিনি পটুয়াখালীর বাউফলে নিজের বাড়িতে মাশরুম চাষ শুরু করেন, কিন্তু যোগাযোগ ব্যবস্থা ভালো না হওয়ায় 2024 সালে বন্ধুর জমিতে গড়ে তোলেন মিলন মাশরুম পল্লী। আমি যখন শুরু করেছি তখন মাশরুমের চাহিদা খুবই কম ছিল, চাহিদা ছিল না বললেই চলে। তখন আমার দৈনিক 1 কেজি মাশরুম উৎপাদন থাকলেও 2 কেজি মাশরুম বিক্রি করতে পারিনি। সেই যোগাযোগ সমস্যার কারণেই প্লাস মানুষ খাইতে যাচ্ছে না। আমি বিভিন্ন মেলায় স্টল করে মানুষ মাশরুম কিভাবে খাবে সেটা শিখিয়েছি। এখন আমার পটুয়াখালী শহরে দৈনিক 50 কেজি মাশরুমের চাহিদা আছে।
বর্তমানে তার খামারে রয়েছে শত শত মাশরুমের ব্যাগ। আধুনিক পদ্ধতি ও সঠিক পরিচর্যায় প্রতিদিন উৎপাদন হয় প্রায় 30 কেজি মাশরুম। মিলন মাশরুম দিয়ে তৈরি করেছেন আচার, চাটনি সহ অন্তত 15টি খাদ্যপণ্য। এছাড়া স্থানীয়দের বিনামূল্যে মাশরুম চাষের প্রশিক্ষণও দিচ্ছেন তিনি। ফ্রেশ মাশরুমরা থেকে 90,000 টাকার মাশরুম আসে প্রতি মাসে, এবং আমি এখান থেকে বিভিন্ন প্রোডাক্ট করি, আচার, চাটনি, জেলি, মাশরুম ফ্রাই, মাশরুম টেস্টি স্পাইসিস, মাশরুমের দাঁতের মাজন সহ অনেকগুলো প্রোডাক্ট, মাশরুম চিংড়ি, বালাচাও এবং আরও বেশ কিছু প্রোডাক্ট করতে যাচ্ছি। তো সবকিছু মিলে মাসে 2 লক্ষ টাকা সেল হয়। মিলনের সাফল্য দেখে এবং তার কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে অনেকেই মাশরুম চাষে আগ্রহী হচ্ছেন। মাশরুম দিয়ে সে জেলি, চাটনি, দাঁতের মাজন এবং স্যুপ তৈরি করে মানুষের খাইতেছে, এবং এটা ঔষধি গুণগুণ। তো বাচ্চা থেকে এবং কি গর্ভবতী মায়েরাও খাইতে পারে। মাশরুম চাষ আগে কখনো দেখিনি এবং দেখতে আসা যে কিভাবে মাশরুম চাষ হয়। এই মাশরুম চাষ করার পরে এগুলো আমি দেশ বিদেশে রপ্তানি করব। 2026 সালের মধ্যে 200 মাশরুম চাষি গড়ে তুলতে চান মিলন। জেলায় মাশরুম চাষ ছড়িয়ে দিতে আরও কার্যকর পদক্ষেপ নেবে সরকার, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ। আন্তর্জাতিক। ইরানে সরকার বিরোধী আন্দোলনে অংশ নেয়া অন্তত 800 বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত করেছে দেশটির সরকার। হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট শুক্রবার এই তথ্য নিশ্চিত করেন। সংবাদ সম্মেলনে তিনি জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর চাপের মুখে ইরান পিছু হটতে বাধ্য হয়েছে। এদিকে ইরানে বিক্ষোভ দমনের নেপথ্যে থাকার অভিযোগে দেশটির 5 কর্মকর্তা এবং একটি কারাগারের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই গ্রিনল্যান্ডে পৌঁছেছেন ইউরোপের 6টি দেশের সেনারা। একটি যৌথ মহড়ায় অংশ নিতে স্থানীয় সময় বৃহস্পতিবার গ্রিনল্যান্ডের রাজধানীতে পৌঁছান তারা। এর মধ্যে যুক্তরাজ্য, জার্মানি, সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড ও নেদারল্যান্ডসের সেনা রয়েছেন। দ্বীপটির নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আশ্বস্ত করতে ডেনমার্কও তার মিত্ররা এ পদক্ষেপ নিয়েছে। এর আগে বুধবার যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের কর্মকর্তারা অঞ্চলটির ইস্যুতে আলোচনা করেন, তবে বৈঠকের সমস্যা সমাধানে কোনো অগ্রগতি হয়নি। ক্ষমতায় বসার পর থেকেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ও খনিজ সম্পদে সমৃদ্ধ গ্রিনল্যান্ড দ্বীপ কিনে ফেলা বা দখলের ইচ্ছা প্রকাশ করে আসছেন ট্রাম্প। গ্রিনল্যান্ড ও ডেনমার্ক বারবার বলে আসছে দ্বীপটি বিক্রির জন্য নয়। শেষ করব দীপ্ত সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। রাজধানীর উত্তরায় আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে মৃত বেড়ে 6 জন, পুড়ে অঙ্গার 2টি পরিবার। জামায়াত সংঘ ছাড়ল ইসলামী আন্দোলন, এককভাবে ভোট করার ঘোষণা, 268 আসনে প্রার্থী। এ ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ সন্ধ্যা 6:40 দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।